আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আর টিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আমরিন নিফা। শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ খুব শীঘ্রই শেষ হবে বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ পরিস্থিতিতে কূটনৈতিক সমাধানের জন্য টেলিফোনে কথা বলেছেন ট্রাম্প ও পুতিন। এর মধ্যেই ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় বড় ধরনের হামলার দাবি করেছে যুক্তরাষ্ট্র। একই সময় উত্তেজনা ছড়িয়েছে লেবানন সীমান্তেও। এদিন লেবানন সীমান্তে ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে রকেট হামলার কথা জানায় হিজবুল্লাহ। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। ইরানকে ঘিরে সামরিক অভিযানে নতুন বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার ফ্লোরিডায় ট্রাম্প জানান, ইরান যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে পারে। তবে চলতি সপ্তাহেই যুদ্ধ শেষ হবে কিনা এমন প্রশ্নে নেতিবাচক জবাব দিলেও খুব শিগগিরই যুদ্ধ শেষ করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। But we're going to have a much safer world as soon as it's finished, and it's going to be finished pretty quickly. ওয়াশিংটনের দাবি, ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালানো হয়েছে। ট্রাম্প বলেন, ইরানের ড্রোন উৎপাদন কেন্দ্র এবং ক্ষেপণাস্ত্র তৈরির স্থাপনাগুলোতে একের পর এক হামলা চালানো হচ্ছে। এতে পূর্ব তেহরানে নিহত হয়েছে অন্তত 40 জন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অভিযোগ করেছেন, ইরানকে ভেঙে দিয়ে তাদের তেল সম্পদের দখল নিতেই এসব হামলা চালানো হচ্ছে। এদিকে লেবানন সীমান্তেও উত্তেজনার মাত্রা বাড়িয়েছে জায়নবাদীরা। ইসরায়েলি হামলার জবাবে সীমান্তের কাছে ইসরায়েলের সামরিক অবস্থানে রকেট হামলার দাবি করেছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। সংগঠনটি জানিয়েছে, বৈরুতের দক্ষিণাঞ্চল সহ লেবাননের বিভিন্ন শহরে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় পাল্টা আক্রমণ চালিয়েছে তারা। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে। যুদ্ধ পরিস্থিতি নিয়ে কূটনৈতিক তৎপরতাও বাড়ছে। সংঘাত বন্ধে টেলিফোনে আলোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় দ্রুত রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের উপর গুরুত্ব দেন ট্রাম্প ও পুতিন। অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলছেন, ব্রিটিশ সামরিক বাহিনী কখন এবং কোথায় ব্যবহার হবে সে সিদ্ধান্ত কেবল যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীরই নেয়ার অধিকার রয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেই সামরিক উত্তেজনা এবং কূটনৈতিক তৎপরতা দুটোই চলছে সমানতালে। এদিকে চলমান সংঘাতে বিশ্ববাজারে তেলের দাম 2 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ইমতিয়াজ আহমেদ, RTV। আজও মিলছে না জ্বালানি তেল, এতে সংকটে পড়েছেন চালকরা। গাজীপুরের কালিয়াকৈরে সকাল থেকে বিভিন্ন পাম্পে অকটেনও মিলছে না, বন্ধ আছে বেশিরভাগ পাম্প। সিন্ডিকেটের কারণে তেল পাচ্ছেন না বলে অভিযোগ চালকদের। এদিকে সিলেটে পেট্রোল পাম্পে হামলার প্রতিবাদে মালিক সমিতির ডাকের ধর্মঘট চলছে। 2 দফা দাবিতে আজ বেলা 2টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছে তারা। এতে দুর্ভোগ চরমে উঠেছে গ্রাহকদের। বাংলাদেশে মজুত আছে তেল, তারপরও এই তেল দিচ্ছে না। হ্যাঁ, এরা অথজা মানুষকে হয়রানি করছে। সরকার ঘোষণা দিচ্ছে তেল মজুদ আছে, আমরা তেল পাচ্ছি না, যে গাড়ি নিয়ে বসে আছি। তাহলে সরকারের কথার সাথে এই কথা তো মিললো না। পাম্পে আসলে দেখি পাম্প বন্ধ থাকে, পাম্পের মিটার বন্ধ, পাম্পে তেল দিচ্ছে না। এটা কারণটা কি আসলে বলতে পারি না আমরা। দর্শক, এ বিষয়ে আরো জানাতে গাজীপুরের কালিয়াকৈর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। কামাল, পাম্পের কি চিত্র দেখছেন জানাবেন, এবং তেল সংকটের ব্যাপারে পাম্পের কর্মকর্তা কর্মচারীদের বক্তব্য কি? জি ইভা, আপনি জানেন যে বেশ কয়েকদিন কিন্তু জ্বালানি তেলের ব্যাপক সংকট রয়েছে। সেই সংকটে গাজীপুরের কালিয়াকৈরে কিন্তু যে পাম্পগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্যাপক সংকট এবং বন্ধ করে দিয়েছে একরকম। গতকাল রাতে থেকে কিন্তু অকটেন, পেট্রোল, ডিজেল একেবারেই বন্ধ করা হয়েছে। অধিকাংশ মানে প্রায় 14টা পাম্প রয়েছে, তার 13টা পাম্পের মতোই এই ডিজেল, অকটেন, পেট্রোল বন্ধ করেছে। আমার পিছনে আমি একটু দেখাই, এই মুহূর্তে উপস্থিত হয়েছি খারাজরা ইউনার এনার্জি সেন্টার পাম্পে, ফিলিং পাম্পে। এই পাম্পে কিন্তু যে গাড়ির সারিবদ্ধ দেখছেন, এগুলো কিন্তু গ্যাস নিচ্ছেন।
এবং এই পাম্পে পেট্রোল, অকটেন এবং ডিজেল নেই। সংকটে পড়েছে চালকরা। সকাল থেকে আমি বিভিন্ন পাম্প ঘুরে দেখেছি, অধিকাংশ পাম্প বন্ধ রয়েছে। এতে স্থানীয় যে গণপরিবহনের চালক এবং দূরপাল্লার যে চালক রয়েছে তারা দুর্ভোগ পোহাচ্ছেন। আর এদিকে একটি পাম্প খোলা রয়েছে, সেই পাম্পে কিন্তু দীর্ঘ লেন রয়েছে, যার ফলে কিন্তু ঘন্টার পর ঘন্টা তেল নিতে অপেক্ষা করছে। আপনাকে একটু জানাই যে গতকালকে কিন্তু একটি স্থানীয় প্রশাসন একটি পাম্পে অভিযান চালিয়েছে। সেই পাম্পে মজুত করা হয়েছিল তেল। সেই মজুত করা পাম্পটিকে কিন্তু প্রথম নির্দেশনা দেওয়ার পরে খুলে দেওয়া হচ্ছে, যার ফলে কিন্তু একটি পাম্পেই তেল দিচ্ছে। জি, আর কর্তৃপক্ষের যে রয়েছে পাম্পের, তাদের সাথে আমি কথা বলেছি। তারা জানিয়েছেন যে মূলত ঢাকার যে ডিপো রয়েছে সেখান থেকে তাদের তেল দিচ্ছে না, যার ফলে এই পাম্পে তেল তাদের সংকট দেখা দিচ্ছে। জি ইবা, এই ছিল পাম্পগুলোতে সর্বশেষ খবর। কামাল, ধন্যবাদ আপনাকে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্ববাজারে ইতিমধ্যে জ্বালানি তেলে সংকট সৃষ্টি হয়েছে। এ নিয়ে বাজার পরিস্থিতি জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহিম। রহিম, একদিকে রমজান, অন্যদিকে যুদ্ধ, এমন পরিস্থিতিতে নিত্যপণ্যের দাম কেমন দেখছেন জানাবেন। ইভা, আমরা সকাল থেকে বিভিন্ন বাজার ঘুরে দেখেছি। বাজারে সবজির বাজার স্বাভাবিক থাকলেও আমদানি নির্ভর যে বাজারগুলো সেগুলোতে দাম বেড়েছে কিছুটা, এবং ম্যাক্সিমামই স্বাভাবিক থাকলেও বিশেষভাবে দুই একটি যেগুলো বেশি চাহিদা খেজুর, সেই খেজুরগুলো কিন্তু কেজি প্রতি 5 থেকে 10 টাকা বেড়েছে। বিশেষভাবে যদি আমরা বলি শুক্কারি জাতের যে খেজুর, সেই খেজুরের দাম কিন্তু কেজিতে 5 থেকে 10 টাকা বেড়েছে, এবং স্বাভাবিকভাবে মাশরুক খেজুরটির দাম 5 থেকে 10 টাকা বৃদ্ধি পেয়েছে। এছাড়া আমদানি নির্ভর যে সব মশলা সেগুলো স্বাভাবিক রয়েছে, এবং আজকে স্বাভাবিক তেলের বাজারে কিন্তু কিছুটা সরবরাহ কম থাকলেও দাম তেমনটি বাড়ে নাই। তবে আমরা একটু ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই। বাজার পরিস্থিতি কেমন দেখছেন, এবং তেলের কোনো ঘাটতি আছে কিনা একটু জানাবেন। আসলে 3-4টা কোম্পানি আমাদেরকে তেল দিত, এখন 2-1 কোম্পানি তেল সরবরাহ দিচ্ছে, তাও অ্যাভেলেবেল না। 5 লিটার তেল কম দিচ্ছে, 2 লিটার 1 লিটার দিচ্ছে। বাড়তি দাম নেয় না, দাম আগটাই নিচ্ছে, কিন্তু সরবরাহ কমাই দিচ্ছে তেল। বিশেষ করে রমজানের সামনে ঈদ, তেলের চাহিদা একটু বেশি, কিন্তু তেলের ওই হারে সরবরাহ নাই। তেল 4-5টা কোম্পানি তেল, 1-2 কোম্পানি তেল দিচ্ছে। হ্যাঁ, মশলা তো অবশ্যই বেশি হচ্ছে, যে বিশেষ করে যে যুদ্ধের প্রভাব দেখাইছে, জ্বালানি তেলের সংকট দেখায় মশলার দাম বেশি। কিশমিশ, আলু বোকরা, কাঠবাদাম, কাজু বাদাম, এলাচি, এগুলোর দাম বাড়তেছে, প্রত্যেক দিন দাম বাড়তেছে। যেমনটি শুনছিলেন, কিন্তু তেল আমদানি নির্ভর যেসব তেল, মশলা, তেল, এগুলো কিন্তু স্বাভাবিক রয়েছে, এবং যেমনটি আমরা জানতে পেরেছি যে কৃত্রিম সংকট তৈরির একটা প্রভাব কিন্তু চলছে। বিশেষভাবে পাইকারি ব্যবসায়ীরা কিন্তু এই কৃত্রিম সংকটের চেষ্টা করছেন বলে খুচরা ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আমরা এর আগেও কিন্তু দেখেছি যে বিভিন্ন সময়ে কৃত্রিম সংকট তৈরির একটা চেষ্টা হয়, সেটি কিন্তু বর্তমান বাণিজ্য মন্ত্রী এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সঠিকভাবে বাজার মনিটরিং এবং তদারকির মাধ্যমে কিন্তু বাজার স্বাভাবিক রাখা হচ্ছে, এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে কোনোভাবে কোনো সংকট নেই, সরবরাহ স্বাভাবিক রয়েছে, কাউকে আতঙ্কিত না হওয়ার জন্য কিন্তু সরকারের তরফ থেকে গতকালকে প্রজ্ঞাপনের মাধ্যমে বলা হয়েছে। তো এই ছিল আমার কাছে বাজার পরিস্থিতির সর্বশেষ। ইভা, রহিম, ধন্যবাদ আপনাকে। কিছুক্ষণের মধ্যেই ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10টায় রাজধানী করাইল বস্তি সংলগ্ন টি&ডি মাঠে তিনি এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। একই সময় দেশের 14টি স্থানে একযোগে এই কর্মসূচির উদ্বোধন ঘোষণা করা হবে। ফ্যামিলি কার্ডের আওতায় প্রত্যেক পরিবারকে মাসিক 2500 টাকা করে নগদ সহায়তা দেওয়া হবে। সরকারি কোষাগার থেকে এই অর্থ সরাসরি সুবিধাভোগী নারীর মোবাইল ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। এছাড়া বিদ্যমান টিসিবি কার্ডকে ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি হিসেবে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। এক স্মার্ট কার্ড ব্যবহার করে ওটিপি যাচাইকরণের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে খাদ্য সহায়তা নেওয়া যাবে। ভবিষ্যতে শিক্ষা, উপবৃত্তি ও কৃষি ভর্তুকির মতো সুবিধাও এই কার্ডের মাধ্যমে দেওয়া হবে। এই ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে। দর্শক, এই মুহূর্তে টি&টি মাঠে রয়েছেন সহকর্মী শামীম চৌধুরী এবং আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে।
শামীম অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কখন যোগ দিবেন এবং সেই সাথে সুবিধাভোগী মানুষরা কি বলছেন জানাবেন। ইভা, আর কিছুক্ষণ পর অর্থাৎ 10টার সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের এই করাইলের টিএনটি মাঠ থেকে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনের যে কথা রয়েছে সেটি কিছুক্ষণের পরই উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এখনও এসে উপস্থিত হননি, হয়তো কিছুক্ষণের মধ্যে এসেই এখানে উপস্থিত হবেন এবং এই কর্মসূচির উদ্বোধন করবেন। তবে আমরা মঞ্চে দেখতে পেয়েছি উদ্বোধনের পর প্রধানমন্ত্রী যাদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিবেন তারা কিন্তু এই মঞ্চে এসে উপস্থিত হয়েছেন এবং তারা বসেছেন মঞ্চে। তাদের মধ্যে একটা উচ্ছ্বাস আমি দেখতে পেয়েছি। কিছুক্ষণ আগে আমরা দেখেছি মোবাইলে খুদে বার্তার মাধ্যমে অনেকের কাছেই কিন্তু এই ফ্যামিলি কার্ডের যে নির্ধারিত অর্থ 2500 টাকা সেটি পৌঁছে গিয়েছে এবং তারা মোবাইল দেখিয়েছে, মোবাইলের খুদে বার্তা দেখিয়েছে। মোবাইলের খুদে বার্তা দেখিয়ে তারা অনেক উচ্ছ্বাস প্রকাশ করেছে। তারা বলেছে সরকার প্রধান তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচনের আগে, সেই প্রতিশ্রুতি কিন্তু 1 মাস যেতে না যেতেই, অর্থাৎ সরকার গঠনের 1 মাস যেতে না যেতেই কিন্তু তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করেছেন। অর্থাৎ উদ্বোধন এখন পর্যন্ত হয়নি, তার আগেই কিন্তু খুদে বার্তার মাধ্যমে তারা নিশ্চিত হয়েছেন তাদের অর্থগুলো, তাদের কাছে অর্থ যে 2500 টাকা সেটি পৌঁছে গিয়েছে। আমরা দেখেছি যে ইতিমধ্যেই এখানে সরকারের পক্ষ থেকে মন্ত্রী, সংসদ সদস্য এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এখানে এসে উপস্থিত হয়েছেন। যে মন্ত্রণালয়ের আওতাভুক্ত এই ফ্যামিলি কার্ড, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, সেই সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ, তাকেও আমরা দেখতে পেয়েছি এখানে এসে উপস্থিত হয়েছেন। এছাড়াও সরকারের বিভিন্ন পর্যায়ে মন্ত্রী, কর্মকর্তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। আরও একটি বিষয় ইভা আপনার মাধ্যমে দেশবাসীকে জানিয়ে রাখতে চাই, এই ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি কিন্তু 13টি উপজেলায় আজকে একযোগে উদ্বোধন করা হবে। চট্টগ্রামে এই ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সুনামগঞ্জে বাণিজ্য মন্ত্রী মুক্তাদির হোসেন, তিনি এই ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি তিনি উদ্বোধন করবে। আশেপাশে এখানে অনেক মানুষ এসে জড়ো হয়েছে। নিরাপত্তাজনিত কারণে মঞ্চের কাছাকাছি তারা হয়তোবা যেতে পারছে না, কিন্তু যেখানে তারা অবস্থান করছে সেই জায়গা থেকেই তারা অনেক উচ্ছ্বাস প্রকাশ করছে। তাদের মধ্যে একটা আবেগ ভাব আমরা দেখতে পাচ্ছি। এই যে অর্থ, এই অর্থ পেয়ে তারা সংসার চালাতে পারবে এবং সংসার এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এই অর্থটা অনেক কাজে আসবে, সেই কথা তারা বলছেন। অনেক পরিবারে এই ফ্যামিলি কার্ডের যে অর্থ 2500 টাকা সেটি উপার্জনক্ষম অনেক ফ্যামিলিতে মানুষজন নেই। যাদের ফ্যামিলিতে উপার্জনক্ষম মানুষ নেই তারা কিন্তু এই অর্থটা কাজে লাগিয়ে তারা জীবন ধারণ করতে পারবে। কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে আসবেন এবং আনুষ্ঠানিকভাবে এই ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন। ইভা, উদ্বোধনের পর এখানকার হালনাগাদ তথ্য পরবর্তী সংবাদে আপনাকে আমরা জানিয়ে দিতে পারবো। ইভা, ধন্যবাদ আপনাকে। দর্শক, এই বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন হয়েছেন কিনা চট্টগ্রামে এবং স্থানীয় বাসিন্দাদের বক্তব্য কি জানাবেন? জি ইবা, আসলে যেমনটি বলেছেন কিছুক্ষণের মধ্যে এখানে ফ্যামিলি কার্ডের আসলে উদ্বোধন করা হবে। বিএনপি ক্ষমতায় আসার আগে নির্বাচনী ইশতেহারে ওনারা বলেছিলেন আসলে তারা ক্ষমতায় আসলে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সেই অনুযায়ী চট্টগ্রামের 41টি ওয়ার্ড আছে এবং এই 41 নম্বর ওয়ার্ডে কিন্তু আজকে ফ্যামিলি কার্ডের বিতরণ করা হচ্ছে এবং ইতিমধ্যে কিন্তু সব আয়োজন সম্পন্ন করা হয়েছে এবং এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবং চট্টগ্রামের সিটি কর্পোরেশনের যে 3টি আসন রয়েছে সেই আসনের এমপিরা থাকবেন এবং একই সাথে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এবং আজকে কিন্তু এখানে শুধুমাত্র 500 জনকে ডাকা হয়েছে এবং আজকে টাকা দিবে কিন্তু 4427 জনকে এবং ইতিমধ্যে প্রত্যেকের মোবাইলে কিন্তু টাকা জমা হয়ে গেছে এবং তারা কিন্তু খুবই খুশি। যারা পাবলিক হয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন, তারা কিন্তু এই বিষয়টাকে স্বাগত জানিয়েছেন এবং তারা কিন্তু খুবই খুশি। আমরা কথা বলবো আসলে এই ফ্যামিলি কার্ডের মনিটরিং কমিটির যিনি প্রধান চট্টগ্রাম জেলা প্রশাসক, ওনার সাথে আমরা একটু কথা বলবো, আমরা একটু জানতে চাইবো আসলে আজকের এই প্রোগ্রামটা নিয়ে। যদি আমাদেরকে একটু বলেন আসলে আজকের এই প্রোগ্রামটা নিয়ে। ধন্যবাদ।
আপনারা জানেন আজকে 10ই মার্চ এই মহেন্দ্রক্ষণ, যেদিন আমাদের নারীর অধিকার এবং নারীর মর্যাদা রক্ষায় যুগান্তকারী একটি কার্যক্রম বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নেওয়া হয়েছে। আজকে আমরা সেই আমাদের মা বোন এবং আমাদের নারীদের তাদের অর্থনৈতিক মুক্তির জন্য, তাদেরকে বিশেষ করে যারা দারিদ্র অবস্থায়, চরম দারিদ্র অবস্থায় আছে, তাদের অর্থনৈতিক মুক্তির জন্য আমাদের এই যে ফ্যামিলি কার্ডের কর্মসূচি, তাদের হাতে ইতিমধ্যেই আপনারা জানেন ইতিমধ্যে তাদের হাতে টাকা পৌঁছে গিয়েছে এবং তাদের হাতে কার্ড আমরা একটু পরেই অনুষ্ঠানের মাধ্যমে পৌঁছে দিব। আমরা মনে করি এটি একটি যুগান্তকারী উদ্যোগ। আমরা সকলেই আনন্দিত, সারা দেশ উদ্বেলিত। ধন্যবাদ। শুনছিলেন আসলে ডিসি মহোদয়ের বক্তব্য, এবং তিনি যেটা জানালেন কিছুক্ষণের মধ্যে কিন্তু অনুষ্ঠান উদ্বোধন করা হবে। ইতিমধ্যে প্রত্যেকের মোবাইলের মেসেজের মাধ্যমে টাকা পৌঁছে গেছে, এবং এটা নিয়ে এখানকার যারা 41 নম্বর ওয়ার্ডে যারা সাধারণ পাবলিক রয়েছেন তারা কিন্তু খুবই খুশি, যেহেতু তাদের হাতে হাতে ইতিমধ্যে টাকাটা পৌঁছে গেছে, এবং তারা জানিয়েছে আসলে এটা কিন্তু আসলে যারা গরিব অসহায় পরিবার আছে তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো, এবং তারা কিন্তু প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। তবে একটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে যারা সাধারণ পাবলিক রয়েছেন প্রত্যেকেই কিন্তু প্রত্যাশা করে আসলে এই ফ্যামিলি কার্ডের সংখ্যা যাতে আরও বৃদ্ধি পায়, এটা কিন্তু অনেকেই প্রত্যাশা করেছেন। এবার এই ছিল আমার কাছে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠান থেকে সর্বশেষ সংবাদ। সাইফুল, ধন্যবাদ আপনাকে। 562,69 লাখ টাকার সেচ প্রকল্প শেষ না করেই পুরো টাকা তুলে নিয়েছে পানি উন্নয়ন বোর্ডের সংঘবদ্ধ একটি চক্র। 850টি স্কিম কাগজে কলমে সম্পূর্ণ দেখানো হলেও 333টির হদিস মেলেনি মন্ত্রণালয়ের তদন্তে। এই ঘটনায় অভিযুক্তদের শাস্তির আওতায় না এনে বারবার তদন্তের নামে চলছে কালক্ষেপণ। বিশেষজ্ঞরা বলছেন দুদক সংস্কার না হওয়ায় থামানো যাচ্ছে না এমন দুর্নীতি। ফেনী প্রতিনিধি MA আকাশের সঙ্গে মোহাম্মদ সাইমের রিপোর্ট। আইএমআইপি প্রকল্পের আওতায় 2014 সালে ফেনী ও মিরসরাইয়ে 18,386 হেক্টর কৃষি জমিতে সেচ প্রকল্প নেয় সরকার, যা শেষ হয় 2024-এর জুনে। এ সময়ের মধ্যে দায়িত্ব পালনকারী প্রকল্প পরিচালকদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কৃষকদের। কিছু প্রশিক্ষণ দিব, তো আমরা এনে গেছি আধা ঘন্টা 1 ঘন্টা বসা রেখেছে, সামান্য সব কথা বলি, এরপর আমার কাগজ একটা ধরাই দিছে, তো পরে বলো যে এখানে সিগনেচার করেন, তো আমরা সিগনেচার করছি। আমরা তো বলো না এটা এভাবে কাজ হইব, এভাবে আপনারা বুঝে নেবেন, এভাবে এটা আপনাদের দায়িত্বে থাকবো, আগে বলে না, পরে বলে এটা আপনারা তো সাইন করে মেশিন নিয়ে গেছেন। সিগনেচার না করলে ঠিকাদাররা হুমকি ধমকি দেন, সিগনেচার করার পরে বলছে তোমরা বুঝে নিয়েছো। মন্ত্রণালয়ের গঠিত 5 সদস্যের তদন্ত কমিটির তদন্তে উঠে অভিযোগের সত্যতাও। প্রকল্পটির 850টি স্কিমের 333টির কোনো হদিস মেলেনি, বাকিগুলো পুরোপুরি না করে বুঝিয়ে দেওয়া হয়েছে কৃষকদের, যে কারণে সেচের আওতায় আসেনি প্রকল্পটির 90% জমি। এ বিষয়ে তৎকালীন প্রকল্প পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি। সাথে আমার কথা হয়েছে, স্যার বলল যে যেহেতু এই বিষয়টা নিয়ে তদন্ত চলতেছে, উনার কিন্তু ওই ইখতিয়ার নাই যে উনি ক্যামেরার সামনে কথা বলবেন। এমন অবস্থায় প্রকল্প বাস্তবায়নে সব পরিচালক, বিল পাস ও প্রদানে জড়িত কর্মকর্তা এবং কনসালটেন্টকে দ্রুত আইনের আওতায় আনার সুপারিশ করেছে তদন্ত কমিটি। তবে এ ব্যাপারে 3 মাসেও কোনো ব্যবস্থা নেয়নি পানি উন্নয়ন বোর্ড। মন্ত্রণালয় থেকে আমাদেরকে জানানো হয়েছিল যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তাদেরকে অবহিত করা। তদন্ত কি হয়েছে সেটা তো আমার কাছে এই মুহূর্তে তদন্তটা তো নাই, এজন্য তো আমি বলতে পারছি না। এ বিষয়ে কথা বলতে রাজি হননি পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকও। অতিরিক্ত মহাপরিচালক জানালেন, আমাদের এখানে তো চিফ ইঞ্জিনিয়ার আপনি ওই যে লেভেল 1-এ গিয়ে বলেন রফিক সাজ্জাদ প্রধান প্রকৌশলী, ওনাকে করছে করে ওই চার্জটা আমাকে দিচ্ছে, আমি কাজ করতেছি, এই আর কি। আর বাইরে কোনো তথ্য তো দিতে আমি জানিও না আসলে। বিশেষজ্ঞরা বলছেন দুর্নীতির বিষয়ে যথাযথ আইনি প্রয়োগ না থাকায় এবং দুদক সংস্কার না হওয়ায় এমন দুর্নীতি বন্ধ হচ্ছে না। আমাদের দেশের যে দুর্নীতি রাষ্ট্রীয় খাতে বা অরাষ্ট্রীয় খাতে দুর্নীতি, যে দুর্নীতিগুলো হয় সেগুলো কিন্তু কোনো না কোনোভাবে আমলাতন্ত্রের যোগ সাজস ছাড়া হতে পারে না। এমনকি প্রাইভেট সেক্টর দুর্নীতি কিন্তু আমলাতন্ত্রের যোগ সাজস হয়। যে এই কারণে যেটা দেখা যায় যে আমলাদের মধ্যে থেকে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উত্থাপিত হয় তাদের ক্ষেত্রে শুধু লোক দেখানো কিছু কাগজপত্র নাড়াচাড়ির বাইরে কিছু হতে পারে না। সরকারি ও ঋণের অর্থে এই প্রকল্প নতুন করে বাস্তবায়ন এবং দুর্নীতিবাজদের আইনের আওতায় আনবে সরকার, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী কৃষকদের। মোহাম্মদ সায়েম, RTV। গ্যাস সংকটের কারণে বন্ধ রয়ে গেল দক্ষিণ এশিয়ার বৃহত্তর পরিবেশ বান্ধব ঘোড়াশাল পটাশ ইউরিয়া সার কারখানার সার উৎপাদন।
একই সঙ্গে বৈদেশিক ঋণের মাধ্যমে বিপুল অর্থ ব্যয়ে নির্মাণ করা এই কারখানার ঋণ পরিশোধেও দেখা দেবে জটিলতা। তবে কবে নাগাদ উৎপাদনে আসতে পারে সে তথ্য জানতে পারেনি কর্তৃপক্ষ। নরসিংদী থেকে নূরে আলম রনির পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আসাদ। দেশে তীব্র গ্যাস সংকটের কারণে একের পর এক ইউরিয়া সার কারখানার উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে। সর্বশেষ সরকারি নির্দেশনার পর 4 মার্চ থেকে দেশের বৃহত্তম পরিবেশ বান্ধব ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসি কারখানার উৎপাদন বন্ধ করে দেয়া হয়েছে। এ নিয়ে বর্তমানে দেশে মোট 5টি সার কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। অধিক ক্ষমতা সম্পন্ন ও পরিবেশ বান্ধব ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানাটি নির্মাণে ব্যয় হয়েছিল প্রায় 15,500 কোটি টাকা, যেখান থেকে প্রতি বছর 10 লাখ মেট্রিক টন সারের যোগান দিয়ে আসছে। কারখানাটির সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা বলছেন, বৈদেশিক ঋণের মাধ্যমে নির্মাণ করা কারখানাটির গ্যাস সরবরাহ বন্ধ থাকলে দেশে সারের একটি বড় ঘাটতি সহ ঋণ পরিশোধেও দেখা দিবে জটিলতা। জিপিএফ ফ্যাক্টরিতে গ্যাস সংযোগ না দেওয়া হয় তাহলে এটা জিপিএফপিএলসির জন্য একটা আর্থিক বিরাট ক্ষতি হবে। অতি দ্রুত গ্যাস সংযোগ চালু করে দিয়ে আমাদের 2800 মেট্রিক টনের এই সার চালু করার জন্য ঊর্ধ্বতনের কাছে মিলিতভাবে অনুরোধ করতেছি। হঠাৎ করে এই কারখানা বন্ধ হয়ে যাওয়াতে আমরা শ্রমিক কর্মচারী কর্মকর্তারা আশঙ্কায় আছি কিভাবে ঋণ পরিশোধ করা হবে। গ্যাস সরবরাহ পেলে দ্রুত উৎপাদন শুরু করতে পারবে বলে জানান কারখানার ব্যবস্থাপনা পরিচালক। আমরা ফিডারের সাথে যোগাযোগ করতেছি, এটা বিষয়ে যোগাযোগ রাখছি। এর মধ্যে যে গ্যাসের অ্যারেঞ্জমেন্ট আসে সেটা আমরা চালু করবো, আমরা রেডি আছি। ডলারের ফ্ল্যাকচুয়েশন হয়তো কম বেশি হয়, 1700 থেকে 1800 কোটি টাকা মতো। গ্যাস সংযোগের মাধ্যমে কারখানাটি দ্রুত উৎপাদনে আসবে এবং ঋণ পরিশোধেও ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। লিওন আজাদ, RTV। বাংলাদেশের ফ্যাশন রিটেইল ব্র্যান্ড সারা লাইফস্টাইল খুলনায় 16তম আউটলেটের গ্র্যান্ড ওপেনিং উদযাপন করেছে। সাম্প্রতিক সময়ে নগরীর রেলওয়ে কেন্দ্রীয় মসজিদের বিপরীতে অবস্থিত নতুন আউটলেটটির উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সারা লাইফস্টাইলের GM ও হেড অব অপারেশনস তারিক আহসান, হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস ফারহান হোসেন রুম্মান সহ আরও অনেকে। এছাড়া গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, ফ্যাশন প্রেমী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়, যা দেশীয় পরিচয়কে গুরুত্ব দিয়ে বৈশ্বিক ফ্যাশন ট্রেন্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আধুনিক ও সাশ্রয়ী পোশাক সরবরাহে সারা লাইফস্টাইল কাজ করে যাচ্ছে বলেও জানান বক্তারা। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার পরিত্যক্ত ভবনগুলো চিহ্নিত করে সেগুলোকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নিয়ে স্বাস্থ্যকেন্দ্র হিসেবে গড়ে তোলার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত 4 মার্চ সচিবালয়ের প্রধানমন্ত্রী দপ্তরে স্বাস্থ্যমন্ত্রীর প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে এক বৈঠকে এই নির্দেশনা দেন সরকার প্রধান। শুধুমাত্র এলজিইডির পরিত্যক্ত ভবন রয়েছে 170টি। সরকারের অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের পরিত্যক্ত ভবনগুলো ক্লিনিক ও চিকিৎসা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। দর্শক, সকালের সংবাদে পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল।